লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ক্লাস 4। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা কভার করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসেস, যেখানে আজকের ক্লাসটি থাকছে ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টে ক্লাস কভার করেছি। সেখানে আমরা অ্যানসিয়েন্ট গ্রিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছি, গ্রেকো রোমান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছি। আজকের ক্রিটিসিজম থাকছে ক্লাস 4 নিও প্লাটোনিজম নিয়ে, যেখানে আমরা জানবো নিও প্লাটোনিজম কি, কোথা থেকে এসেছে এই নিও প্লাটোনিজম, নিও প্লাটোনিজমের আবিষ্কারক কে বা প্রতিষ্ঠাতা কে, এই নিও প্লাটোনিজমের মূল ধারণাগুলি কি, এই নিও প্লাটোনিজম দ্বারা কারা প্রভাবিত হয়েছেন, প্লেটো এবং এই নিও প্লাটোনিজমের পার্থক্য ঠিক কোন জায়গায়, এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেইল আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাই যারা যারা এর আগের ক্লাসগুলো ফলো করনি অবশ্যই করে নেবে, তাহলে ক্রনোলজিক্যালি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম বুঝতে তোমাদের খুব সুবিধে হবে। এছাড়াও যারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও। এবং যারা যারা ইউজিসি নেট ডাব্লিউবি সেটের এক্সামে বসতে যাচ্ছ, তারা পেপার টু ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেতে হলে ফুল সিলেবাস বেসড আমাদের পেইড মেম্বারশিপ কোর্সটা পারচেস করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা ইংলিশের ফুল সিলেবাস বেসড ইউজিসি নেট ডাব্লিউবি সেট সংক্রান্ত সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ, সঙ্গে গুরুত্বপূর্ণ সমস্ত প্র্যাকটিস সেট। তাই যারা যারা ইচ্ছুক আমাদের পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি এই প্রত্যেকটি ক্লাসের নোটগুলি সহ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের ইংলিশের সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং প্র্যাকটিস সেট সহ পিডিএফ পেতে চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে, 9593213976। অল নোটস অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা ইউজিসি নেট ডাব্লিউবি সেট সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো দেখো, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের এই ক্লাস 4-এ নিও প্লাটোনিজম নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে সবার প্রথমেই জানবো হোয়াট ইজ নিও প্লাটোনিজম। নিও প্লাটোনিজম ঠিক কি? দেখো, নিও প্লাটোনিজম হলো প্লেটোর দর্শনের উপরে ভিত্তি করে গড়ে ওঠা একটা আধ্যাত্মিক দর্শন ও সাহিত্য তত্ত্ব। এতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে ভৌতিক জগৎ, মানে আমরা আমাদের চারপাশে যে জগৎ দেখতে পাচ্ছি এটা কিন্তু আসল নয়। আসল সত্য ও সৌন্দর্য কোথায় আছে? না আধ্যাত্মিক জগতে রয়েছে। এই ভৌতিক জগৎ কিন্তু আসল নয়, আধ্যাত্মিক সেই জগৎটাই আসল। মানুষের আত্মা চাইলে সেই পরম সত্যের কাছে ফিরে যেতে পারে। মানুষ তার আত্মাতে বসবাস করে, মানে মানুষের আত্মাটাই মেন। মানুষ তার এই যে শরীরটা, এটা কিন্তু ভঙ্গুর, ক্ষণস্থায়ী। সহজভাবে বলতে গেলে নিও প্লাটোনিজম কি বলে না, আত্মা ভৌতিক জগৎ থেকে উঠে গিয়ে ঈশ্বরীয় সত্যে মিলতে পারে। এটাই হচ্ছে নিও প্লাটোনিজমের মতবাদ। তাহলে নিও প্লাটোনিজম কি না, প্লেটোর দর্শনের ওপরে ভিত্তি করে গড়ে ওঠা একটা আধ্যাত্মিক দর্শন, সাহিত্য তত্ত্ব। এবং এই সাহিত্য তত্ত্ব অনুযায়ী ভৌতিক জগৎ, আমাদের চারপাশের যে ওয়ার্ল্ড, এটা আসল নয়, আসল হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এবং মানুষের সোল বা আত্মা চাইলে সেই স্পিরিচুয়াল বা পরম সত্যের কাছে কিন্তু ফিরে যেতে পারে, কারণ আমরা এই ভৌতিক জগতে আছি, যেটা নকল, যেটা আসল নয়। এটাই হচ্ছে মূল কনসেপ্ট অফ নিও প্লাটোনিজম। নিও কথার অর্থ কি? নিউ ইন আ ল্যাটার ফর্ম, LATER, আর প্লাটোনিজম মানে প্লেটোর দর্শনের ওপরে ভিত্তি করে যা কিছু গড়ে উঠেছে। তাহলে নিউ প্লাটোনিজম মানে প্লেটোর সেই দর্শনের একটা ল্যাটার ফর্ম, পরবর্তী একটা আকার বা গঠন, যেটাকে আমরা নিও প্লাটোনিজম বলছি। তাই তার দর্শনের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে বলা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখব যে এই নিও প্লাটোনিজম ইজ ডিরাইভড মেইনলি ফ্রম হোয়াট। দেখো, কোথা থেকে এসেছে বলতে গেলে আমরা জানি যে নিও প্লাটোনিজম এসেছে বিভিন্ন দর্শনের মিলনে, মূলত প্লেটোর দর্শনের উপরে ভিত্তি করে। তাহলে মূল উৎস নিও প্লাটোনিজমের বলতে গেলে সবার প্রথমেই আসবে
প্লেটোস ফিলসফি। আর প্লেটোস ফিলসফিতে আমরা কি কি আলোচনা করেছিলাম? প্লেটো নিয়ে যেখানে আমরা ক্লাস করেছিলাম ক্লাস 2তে, সেখানে ইন ডিটেইল প্লেটো নিয়ে আমরা সবার প্রথমে অ্যানসিয়েন্ট গ্রিক ক্রিটিসিজমে আলোচনা করেছিলাম, সেখানে প্লেটোর দর্শন তার ক্রিটিসিজম ইন ডিটেইল আলোচনা করেছিলাম। আশা করি সেটা সবার মনে আছে। সেখানে আমরা কি জেনেছিলাম? যে আইডিয়াল ফর্মস, তাই তো, পরম সৌন্দর্য এবং পরম কল্যাণ, এই জিনিসগুলো আমরা প্লেটোর ফিলসফি বা দর্শনে পেয়েছিলাম। তাহলে নিও প্লাটোনিজম ইজ ডিরাইভড ফ্রম প্লেটোস ফিলসফি। অ্যারিস্টটলের দর্শন আমরা কি দেখেছিলাম? না, বুদ্ধি বা ইন্টেলেক্ট, তাই তো, যাকে নাউস বলা হয়েছিল। তাহলে সেই দর্শনের ওপরেও কিছুটা ভিত্তি করে গড়ে উঠেছিল। এছাড়াও রয়েছে পিথাগোরিয়ান ফিলসফি, পাইথাগোরাসের সেই দর্শন। কি না, ঐক্য, সাদৃশ্য। পিথাগোরাসের ফিলসফিতে আমরা ঐক্য এবং সাদৃশ্য পেয়েছিলাম। এছাড়া স্টোইসিজম কি? বিশ্বাত্মার ধারণা। স্টোইসিজম হচ্ছে বৈরাগ্য, আত্মসংযম, সুখে দুঃখে নিস্পৃহ থাকার আদর্শ। মানে প্রাচীন গ্রিক এবং রোমান দর্শনের একটা যুক্তি, যেই যুক্তিতে আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয় এবং আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতার নিরিখে জীবনযাপনের ওপরে জোর দেওয়া হয়, তাকেই বলা হচ্ছে স্টোইসিজম। স্টোইকবাদ নামে পরিচিত এটা। স্টোইসিজমের মূল ধারণা বৈরাগ্য, মানে আনন্দ বা দুঃখের মতো আবেগের তীব্রতায় ভেসে যাওয়া যাবে না, ভেসে না গিয়ে শান্ত থাকতে হবে, স্থির থাকতে হবে। আত্মনিয়ন্ত্রণ সব থেকে জরুরি। কামনা বাসনা আবেগকে নিয়ন্ত্রণ করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রাখা। এই মহাবিশ্বে যুক্তি এবং নিয়তিকে মেনে নিতে হবে এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে স্টোইসিজম এমন একটা জীবন দর্শন যেটা প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে, নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তির সাহায্যে জীবনকে পরিচালনা করার শিক্ষা দেয়। সেই স্টোইসিজমের ওপরেও কিছুটা নির্ভর করে গড়ে উঠেছে এই নিও প্লাটোনিজম। এছাড়াও ধর্মীয় ও রহস্যময় চিন্তা, ইস্টার্ন অ্যান্ড মিস্টিক্যাল ট্র্যাডিশন, এক্ষেত্রে আমরা আত্মা এবং ঈশ্বরের সেই মিলন, সেই জিনিসগুলো দেখতে পাই। তাহলে নিও প্লাটোনিজম শুধুই যে প্লেটোর দর্শন থেকে এসেছে তা নয়, প্লেটোর নতুন আধ্যাত্মিক রূপ আমরা বলবো। তাহলে নিও প্লাটোনিজম যে শুধুই প্লেটো তা নয়, প্লেটোর একটা নতুন আধ্যাত্মিক রূপ আমরা বলতে পারি এই নিও প্লাটোনিজম। বোঝা গেছে? তৃতীয়ত, ফাউন্ডার। নিও প্লাটোনিজমের আবিষ্কারক বা ফাউন্ডারকে না, নিও প্লাটোনিজমের ফাউন্ডার বললে মেইনলি আমরা বুঝবো প্লটিনাসকে। প্লটিনাস কে ছিলেন? প্লটিনাস ছিলেন খ্রিস্টীয় 3য় শতকে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি মিশরে জন্মগ্রহণ করেছেন এবং রোমে তিনি শিক্ষা দিতেন। ইনার প্রধান গ্রন্থ কি ছিল? ইনার প্রধান গ্রন্থের নাম ছিল এনিয়াড বা এনেইড। তার ছাত্র পোরফিরি এটার সংকলন করেছেন। PORPHYRY, পোরফিরি। বোঝা গেছে? চতুর্থত, আমরা মেইনলি তাহলে নিও প্ল্যাটোনিস্ট ফিলসফার বললে প্লটিনাসের নাম বলবো, সঙ্গে পরফিরি, এছাড়া অ্যাম্ব্লিকাস বা প্রোক্লাসের নামও বলতে পারি। বোঝা গেছে? তাহলে প্লেটোর দর্শনের একটা উন্নত রূপ, যেটা খ্রিস্টীয় 3য় বা 4র্থ শতকে খুবই জনপ্রিয় হয়েছিল, সেটাই হচ্ছে নিও প্লাটোনিজম। এবং এদের দর্শনের মূল যে বিষয়বস্তু সেটা কি না, আসল সত্যি জগৎটাকে, মানে চোখে যেটা দেখা যাচ্ছে সেই জগৎটা আসল সত্যি নয় বলছে, তার উপরেও একটা আত্মিক অদৃশ্য জগৎ আছে যেখান থেকে সবকিছু আসে। এই দর্শনের মতে, নিও প্লাটোনিজমের মতে, ফিলোজুডায়াস, প্লটিনাস, পরফিরি, প্রোক্লাস প্রমুখের ধারণা মিলিয়ে এই ধারণাটি তৈরি হয়েছে। প্লটিনাসকে এই ধারার আসল প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। খ্রিস্টীয় চিন্তাধারাতেও উনি খুবই প্রভাব ফেলেছিলেন, মানে খ্রিস্টান চিন্তাধারাতে উনি খুবই প্রভাব ফেলেছিলেন। প্লটিনাস অনেকটা ক্লাসের সেই মেন টিচারের মতো। সমস্ত থিওরি, নিও প্লাটোনিজমের সমস্ত থিওরি কিন্তু উনার কাছ থেকেই এসেছে। তিনি 54টা প্রবন্ধ লিখেছেন। তার ছাত্র পরফিরি এগুলোকে 6x9 এভাবে ভাগে ভাগে ভাগ করেছে এবং এইভাবে ভাগ করে তিনি এইনেটস নামে বইটা বানিয়েছেন। এই বই অনুযায়ী প্লটিনাসের এই এইনিয়াড বা এইনেড অনুযায়ী ঈশ্বরত্ব বা ডিভাইনিটি এর 3টি স্তর রয়েছে। দ্য ওয়ান, ডিভাইন মাইন্ড বা ইন্টেলেক্ট, যেটাকে নোয়াস বলা হচ্ছে, আর অল সোল বা ওয়ার্ল্ড সোল,
মানে ওপর থেকে নিচের দিকে ধাপে ধাপে বাস্তবতা কম সূক্ষ্ম আর বেশি ভৌতিক হয়ে যায়, তিনি এটাই বোঝাতে চেয়েছেন। তাহলে নিও প্লাটোনিজমের সেন্ট্রাল কনসেপ্ট বা মূল ধারণা বললে আমরা কি জানবো না, প্লটিনাসের যে বুক, এই বুক অনুযায়ী তিনি কিন্তু ঈশ্বরত্ব বা ডিভাইনিটির 3টি স্তর দেখিয়েছেন। প্রথম স্তর হচ্ছে দ্য ওয়ান। দ্য ওয়ান মানে পরম সত্য, একেবারে সর্বোচ্চ সত্য, এটা এর ওপরে আর কিছু নেই, এমনকি অস্তিত্ব বা চিন্তাও এর ওপরে নয়। একে অ্যাবসোলিউট বা গড বা ফাদার যে নামেই ডাকো না কেন, আসলে সব নামেরই ওপরে এটা। সব কিছুই কিন্তু ওই যে ওয়ান থেকেই বেরিয়েছে, তাই সেটাকে ওয়ান, পরম সত্য বলা হচ্ছে। মানে সৃষ্টির সেই আদিকাল দর্শনে দেখানো হচ্ছে যে সবার প্রথমে শুধু সেই একমাত্র সত্য ছিল। দ্বিতীয়ত কি, ইমানেশন। ইমানেশন মানে নির্গমন বা উদ্গম, মানে রিয়েলিটি ফ্লোস ফ্রম দ্য ওয়ান লাইক লাইট ফ্রম দ্য সান। বাস্তবতা সেই যে ওয়ান, যে পরম সত্য, সেটা থেকেই বেরিয়েছে। মানে আমাদের এই বাস্তব জগৎ যেটাকে আমরা বাস্তব বলছি, এটা আসল নয়, ওই সত্য থেকেই বা পরম সত্য থেকেই এটা বেরিয়েছে। ক্রিয়েশন ইজ নট বাই উইল বাট বাই ওভারফ্লো অফ পারফেকশন। সব কিছু দ্য ওয়ান থেকে বেরিয়ে এসেছে। যেমন সূর্য থেকে আলো বেরোয়, দ্য ওয়ান কিছু সৃষ্টি করে না, সব কিছুই নিজের থেকে বের করে, এটাই বলা হয়েছে। তৃতীয়ত, হায়ারার্কি অফ রিয়েলিটি। রিয়েলিটির স্তর বলেছেন এখানে তিনি। রিয়েলিটির স্তর একটু আগেই বললাম যে দ্য ওয়ান, ডিভাইন ইন্টেলেক্ট এবং ওয়ার্ল্ড সোল, এবং চতুর্থত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তাহলে তিনি যে স্তরগুলো দেখিয়েছেন বাস্তবতার, তার প্রথমেই থাকছে সর্বোচ্চ স্তর দ্য ওয়ান। তাহলে প্রথমত দ্য ওয়ান ছিল, যেটাকে পরম সত্য বলা হয়েছে, সেটার থেকেই কিন্তু বাস্তবতা বেরিয়েছে। তাই যখন স্তরে সাজানো হচ্ছে দ্য ওয়ান, সেটাকে অ্যাবসোলিউট সোর্স বলা হচ্ছে। তারপরে ডিভাইন ইন্টেলেক্ট মানে বুদ্ধি ও আদর্শ ভাবনার জগৎ, মানে ওয়ান থেকেই বেরিয়েছে, এই যে এমানেশন বলা হয়েছিল। তাহলে নাউস বলা হচ্ছে বা নোজ বলা হচ্ছে এই সেকেন্ড স্টেজটাকে, ডিভাইন ইন্টেলেক্টকে, যেটা হচ্ছে বুদ্ধি এবং আদর্শ ভাবনার একটা জগৎ। তৃতীয়ত হচ্ছে ওয়ার্ল্ড সোল, বিশ্ব আত্মা, যেখানে লিঙ্ক বিটুইন স্পিরিট এবং ম্যাটার, ম্যাটার আর স্পিরিটের মধ্যে, আত্মা এবং সেই বস্তু বা বিষয়বস্তুর মধ্যে একটা সঙ্গম বা সম্বন্ধ আমরা খুঁজে পাই। আর চতুর্থত হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ভৌতিক জগৎ, সবচেয়ে নিচু স্তরে। তাহলে বাস্তব বা হায়ারার্কি অফ রিয়েলিটিতে আমরা 4টি স্তর দেখতে পাচ্ছি। যত নিচে নামা হবে ততই অপূর্ণতা থেকে যাবে। প্রথমত হচ্ছে দ্য ওয়ান, দ্বিতীয়ত নউস, তৃতীয়ত ওয়ার্ল্ড সোল, চতুর্থত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এরপরে আসছে হিউম্যান সোল, মানে মানুষের আত্মা। আত্মা আসলে ঐশ্বরিক, ভৌতিক দেহে বন্দী হয়ে রয়েছে, তাই তো? আত্মাই আসল, দেহটা আমাদের ভৌতিক, মানে দেহটা আমাদের নকল। দেহটা ছেড়ে আত্মা চলে যাবে, আত্মা আসল। আত্মা কি চায় না, দেহ ছেড়ে সে চলে যেতে চায় দ্য ওয়ানের কাছে। আবার এরপরে দেখবো রিটার্ন টু দ্য ওয়ান। এগুলো প্রত্যেকটাই মূল ধারণা অফ নিও প্লাটোনিজম। তাহলে রিটার্ন টু দ্য ওয়ান মানে আত্মার প্রত্যাবর্তন। আত্মা এসেছিল ভৌতিক জগতে মানুষের শরীরে, মানে মানুষের রূপ ধারণ করে এসেছিল। আত্মা আবার ফিরে যেতে পারে, ভালো জীবন যাপন করে, জ্ঞান চর্চা করে, সৌন্দর্য এবং প্রেমকে ভালোবেসে, ধ্যান ও চিন্তার মাধ্যমে আত্মা তার সময়কাল বের করে আবারও কিন্তু সেই মূল উৎসে ফিরে যেতে পারে। ওয়ানের সঙ্গে তার মিলন হয়ে যেতে পারে, ইউনিয়ন উইথ দ্য ওয়ান, এক্সট্যাসি বলা হচ্ছে সেটাকে। যে আত্মার যেখান থেকে সে শুরু হয়েছিল, দিয়ে এই ভৌতিক জগতে মানুষের শরীরের রূপ নিয়ে এসেছিল, আবারও কিন্তু এই সমস্ত কিছু কর্মের মাধ্যমে সে পুনরায় সেই ওয়ানের সাথে গিয়ে, যেটা থেকে সব সৃষ্টি হয়েছিল, সেটাতেই মিলিয়ে যেতে পারে। এক্সট্যাসি, এক্সট্যাসি সেই যে আমরা টিনটান অ্যাবেতে দেখেছিলাম, সেই প্রকৃতির আনন্দ থেকে তিনি পরমানন্দের সাথে মিলিয়ে যাচ্ছেন। একটা যে বেশ ওয়ার্ডসওয়ার্থের পান্থেইস্টিক নেচার আমরা সেখানে দেখেছিলাম। তাহলে সেই এক্সট্যাসি, এই যে এক্সট্যাসি, ইউনিয়ন উইথ দ্য ওয়ান। বোঝা গেছে? এই কনসেপ্টটা বুঝলে কিন্তু পরবর্তী নিও প্লাটোনিজমের সেই ধারণাগুলো সবারই ক্লিয়ার হবে। নেক্সট দেখব সৌন্দর্য সম্পর্কে ধারণা। নিও প্লাটোনিজমের সৌন্দর্য সম্পর্কে কি ধারণা না, সৌন্দর্য ঈশ্বরীয় সত্যের একটা প্রতিফলন। বাহ্যিক সৌন্দর্য
আধ্যাত্মিক সৌন্দর্যের একটা পথ। সাহিত্য এবং শিল্প আত্মাকে কি করে? উন্নত করে, মানে বিউটি ইকুয়াল টু পাথ টু গড, এটাই তিনি বলতে চেয়েছেন, বা এটাই হচ্ছে এই দর্শনের মূল ধারণা। নেক্সট দেখো, নিও প্লাটোনিজম অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম। নিও প্লাটোনিজম ইনফ্লুয়েন্সড লিটারারি ক্রিটিসিজম বাই ভ্যালুইং symbolism and allegory, focusing on ideal love, treating literature as spiritual education, and rejecting crude realism. তাহলে নিও প্লাটোনিজম সাহিত্য সমালোচনার এই যে ধারাকে বেশ প্রভাবিত করেছিল। কিভাবে? না রিয়েল বা আইডিয়াল লাভের উপরে ফোকাস করে, অ্যালিগারি বা সিম্বলিজমকে প্রাধান্য দিয়ে, লিটারেচারকে স্পিরিচুয়াল এডুকেশন হিসেবে ট্রিট করে, আর ক্রুড রিয়েলিজমকে রিজেক্ট করে। তাহলে ইনফ্লুয়েন্স অন লিটারেচার অ্যান্ড থট বলতে গেলে আমরা দেখতে পাবো যে সেন্ট অগাস্টিনের দর্শনকে, মানে খ্রিস্টীয় দর্শন বা খ্রিস্টান ফিলোসফিকে প্রভাবিত করেছিল এই নিও প্লাটোনিজম। এছাড়াও রেনেসাঁ যুগে মার্সিলিও ফিচিনো, স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, শেক্সপিয়ারের আদর্শ প্রেম ইত্যাদিতেও আমরা কিন্তু এই নিও প্লাটোনিজম দেখতে পেয়েছিলাম। এবং পরবর্তীতে ল্যাটার ইনফ্লুয়েন্স, মানে পরবর্তীতে রোমান্টিক আইডিয়া অফ ইমাজিনেশন অ্যান্ড সিম্বলিস্ট মুভমেন্টেও আমরা এই নিও প্লাটোনিজমের প্রভাব কিন্তু দেখতে পেয়েছি। তাহলে ডিফারেন্স বিটুইন প্লেটো এবং নিও প্লাটোনিজম, এটা খুব সহজভাবে বলতে গেলে প্লেটোর দর্শন ছিল যুক্তিভিত্তিক, আর নিও প্লাটোনিজম ছিল কি? আধ্যাত্মিক। প্লেটোর ক্ষেত্রে আইডিয়া তত্ত্ব দেখতে পেয়েছিলাম এবং নিও প্লাটোনিজমের ক্ষেত্রে নেশন তত্ত্ব দেখতে পাই। প্লেটোর ক্ষেত্রে আমরা যেটা দর্শন হিসেবে দেখেছিলাম, নিও প্লাটোনিজমের ক্ষেত্রে এটা যেন একটা রহস্যবাদ। এটাই আমরা নিও প্লাটোনিজম এবং প্লেটোর যে পার্থক্য, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ নিও প্লাটোনিজমের দর্শন খ্রিস্টীয় তৃতীয় বা চতুর্থ শতকের দিকে আমরা দেখতে পাই। প্লেটোর কাছ থেকে এই ধারণা আসে চূড়ান্ত বা পরম বাস্তবতা এই ভৌতিক জগতের বাইরে একটা অতীন্দ্রিয় আত্মিক জগতে অবস্থিত। ভৌত জগৎ তার অস্তিত্ব ও অর্থ সেই আত্মিক জগৎ থেকেই পায়, সেটাই বলা হয়েছিল এখানে। এই নিও প্লাটোনিজম আংশিকভাবে ফিলোজুডাইসের মতবাদ দ্বারা প্রভাবিত হয় এবং পরবর্তীকালে সুসংঘবদ্ধভাবে গড়ে তোলেন এটাকে প্লটিনাস। প্লটিনাস একজন সিরীয় দার্শনিক ছিল এবং পরবর্তীতে আমরা নিও প্লাটোনিজমের ওপরে দার্শনিক বা সিরীয় দার্শনিক পরিফেরি বা প্রোক্লাসেরও প্রভাব দেখতে পাই। সেকেন্ড সফিস্টিক যুগে রেটোরিক বিদদের মতোই নিও প্লটিনাসরাও কিন্তু প্রাচীন ক্লাসিক্যাল লেখকদের সর্বোচ্চ মর্যাদা দিতেন। প্লটিনাসকে প্রাচীনকালের সর্বশ্রেষ্ঠ মেটাফিজিশিয়ান বলা হয়। নিও প্লাটোনিজমের প্রবর্তক তো তাকে বলাই হতো। খ্রিস্টীয় চিন্তায় এককভাবে সবচেয়ে গভীর প্রভাব বিস্তারকারী দার্শনিকও বলা হতো প্লটিনাস। এবং প্লটিনাসের মত অনুসারে ডিভাইনিটি এটা একটা তিনটে নীতি বা হাইপোস্টাসিস দ্বারা গঠিত। দ্য ওয়ান, দ্য ডিভাইন মাইন্ড বা ইন্টেলেক্ট এবং দ্য অল সোল। ওয়ান হচ্ছে অ্যাবসোলিউট গড, দ্য ফাদার, ডিভাইন মাইন্ড মানে ডিভাইন থট বা ইন্টেলেক্ট। ডিভাইন মাইন্ডই শাসক নীতি। এই ডিভাইন মাইন্ড থেকে অল সোল বা সোল অফ অল থিংস উদ্ভূত হয়। ডিভাইন ইন্টেলিজেন্স হলো দ্য ওয়ানের এমন এক অভিব্যক্তি যা কেবল বুদ্ধি যুক্তি দ্বারা ধরা যায় না, সম্পূর্ণভাবে অজ্ঞেয়। আর অল সোউলেরও তিনটে ধাপ রয়েছে, ইন্টারেক্টিভ সোল, রিজনিং সোল এবং আনকনসিয়াস সোল। প্লটিনাস আত্মাকে অথার অফ অল লিভিং থিংস বলেছেন। পৃথিবী, সমুদ্র, বায়ুতে যা কিছু পোষিত হয়, সব জীব, নক্ষত্র প্রভৃতি সবকিছুই আত্মা দ্বারা পুষ্ট এবং গঠিত। আত্মাই আকাশগঙ্গা এবং এর সমস্ত গতি সংগঠিত করে। উচ্চ স্তরে আত্মা ডিভাইন মাইন্ডের সঙ্গে যুক্ত হয় এবং তার প্রকৃতিতে অংশীদার হয়ে ওঠে, কিন্তু নিম্ন স্তরে আত্মা নিচের জগতের সঙ্গে সংযোগ রাখে। প্লটিনাস বলেছেন যে সোলের দুটি দিক আছে, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা বহির্মুখী। অন্তর্মুখীটা ডিভাইন মাইন্ডের সঙ্গে যুক্ত, বহির্মুখীটা বাহ্য জগতের সাথে যুক্ত। প্লটিনাস ডিভাইন মাইন্ডকে বর্ণনা করেছেন পিওর বিং ইন ইটার্নাল অ্যাকচুয়ালিটি বলে। এখানে সময়গত ভবিষ্যৎ বা অতীত বলে কিছু নেই, সবই অনন্ত বর্তমান। প্লটিনাস নেচার প্রিন্সিপাল বলতে কি বুঝিয়েছেন? প্লটিনাস বলেন নেচার প্রিন্সিপাল যা অল সোলের নিচের স্তর। এটি আদর্শ আকার ধারণ করে যা বস্তু জগতের রূপগুলিকে
আমাদের সামনে তুলে ধরে, বা যার মধ্যে আমরা বস্তু জগতের রূপগুলি পাই। তাই প্লটিনাসের পরিভাষায় এই যে বৌদ্ধিক রাজ্যের নাম হচ্ছে দেয়ার, অর্থাৎ এটি ঐশী বা অতি ইন্দ্রিয় জগৎ। আর অনুভবযোগ্য ভৌত জগৎকে তিনি হেয়ার বলেছেন। হেয়ার মানে এই যে ইহ জগৎ। আর দেয়ারের নিচের স্তরের জগৎকে তিনি গডস দ্বারা বসতিপূর্ণ এক রিলম বলে বা রিলম হিসেবে রূপক অর্থে ঈশ্বরীয় শাসনের স্তর বোঝাতে ব্যবহার করেছেন। মানে দেয়ার হচ্ছে এটা অতি ইন্দ্রিয় জগৎ বা অতীন্দ্রিয় জগৎ, হেয়ার হচ্ছে ভৌত জগৎ, আর হেয়ার এবং দেয়ারের নিচের স্তরের জগৎকে তিনি গড দ্বারা বসতিপূর্ণ একটা রিলম হিসেবে মানে রূপক অর্থে ঈশ্বরীয় শাসনের স্তর বোঝাতে ব্যবহার করেছেন। তিনি বিউটিরও একটা ডেফিনেশন দিয়েছেন যে বিং ইজ রিয়েল ইন ভার্চু অফ ইটস অরিজিন অ্যান্ড ইন উইজডম। প্লেটোর মতে প্লটিনাস আইডিয়াস বা ফর্মসকে বাস্তব অস্তিত্ব সম্পন্ন সত্তা হিসেবে গ্রহণ করেন। আরেকজন গুরুত্বপূর্ণ নিও প্ল্যাটনিক থিঙ্কার হলেন ম্যাক্রোবায়াস। উনার রচনায় দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং সাহিত্য দৃষ্টি দুটোই পাওয়া যায়। তার দুটো গ্রন্থ ছিল স্যাটার্নালিয়া এবং কমেন্টারি অন দ্য ড্রিম অফ সিপিও। মধ্যযুগের অত্যন্ত প্রভাবশালী এই দুটি গ্রন্থ। স্যাটার্নালিয়া একটি ডায়লগ আকারে রচিত, যেখানে মূল শিক্ষা মানে লিবারেল এডুকেশনের বিষয়ে আলোচনা করা হয়েছিল, যেটা তরুণদের জন্য আদর্শ পাঠ্য হিসেবে গ্রহণ করা হতো। আর কমেন্ট্রি অন দ্য ড্রিম অফ সিপিও বহু শতাব্দী ধরে স্বপ্নের তাৎপর্য সম্পর্কে একটা কর্তৃত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তাহলে মূলত আমরা কি দেখলাম? প্লটিনাস তার গ্রন্থে ট্রায়াড তিনটে ধাপ দেখিয়েছেন ডিভাইনিটিতে, দ্য ওয়ান, ডিভাইন মাইন্ড এবং অল সোল। ওয়ান মানে পরম সত্য, ডিভাইন মাইন্ড বা ইন্টেলেক্ট যেটা নউস, এবং তারপরে অল সোল মানে ওয়ার্ল্ড সোলের কথা বলা হয়েছে। এছাড়াও বিউটি সম্পর্কে ধারণা পাওয়া যায়, সৌন্দর্যকে বোঝার ক্ষমতা সম্পর্কে এখানে ধারণা পাওয়া যায়। এছাড়াও ম্যাক্রোবিয়াসের অবদানও আমরা জানলাম, যে ম্যাক্রোবিয়াস পরের সময়ে আরও একজন গুরুত্বপূর্ণ নিও প্ল্যাটনিক হিসেবে পরিচিত, যিনি সাহিত্য আর স্বপ্নের ব্যাখ্যা করেছেন এই নিও প্ল্যাটনিক ধারণা দিয়ে তার গ্রন্থ স্যাটার্নালিয়া এবং কমেন্টারি অন দ্য ড্রিম অফ সিপিওতে। আশা করি নিও প্ল্যাটোনিজম নিয়ে সবাই বুঝতে পেরেছো। নিও প্ল্যাটোনিজমের উৎপত্তি, নিও প্ল্যাটোনিজম কাকে বলে, প্রবর্তক, মূল ধারণা এবং নিও প্ল্যাটোনিজমের অন্তর্গত দার্শনিক কারা কারা সেটাও আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের এর পরের পার্টটা নিয়ে।